আসছে। সে আমাদের সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, রহস্যময়, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়? আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন ও অশনি সংকেত, যেখানে আপনি শুনতে চলেছেন একটি কবজের ইতিহাস। একটি দাদু তার নাতনির হাত ধরে মুক্তি পেতে চায় বহু বছর পর। শুনতে থাকুন আমাদের ভৌতিক নিবেদন ও অশনি সংকেত। হঠাৎ ওঠা কালবৈশাখী ঝড়ের তীব্র দাপটে সারা পৃথিবী যেন প্রবল ঝংকারে গর্জে উঠেছে। সর্বজয়া দেবী ভাড়ার ঘরে গিয়ে গতকালের গড়ে রাখা নারকেল নাড়ুর বয়ামটা হাতে নিয়ে নাতনিকে ডাক দিতে যাবেন। এমন সময় হঠাৎ এমন তীব্র বেগে ঝড়টা উঠল যে এখনই দরজা জানালা বন্ধ না করলে ঘরের সব জিনিসপত্র ওলটপালট হয়ে যাবে। সর্বজয়া দেবী তাড়াতাড়ি করে বয়ামটা আগের জায়গায় রেখে সবার আগে দোতলা থেকে দৌড়ে তিনতলায় গেলেন। কারণ ঝড় বৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এখানকার সব ঘরগুলো। তিনি তাড়াহুড়ো করে তিনতলায় পৌঁছেই ঝটপট করে সমস্ত ঘরের দরজা জানালা বন্ধ করতে লাগলেন। বাড়ির চাকরগুলো সারাদিনের কাজ সেরে এখন একেবারে নাকে তেল দিয়ে দিবানিদ্রা দিচ্ছেন। এখন এদেরকে ডাকাডাকি করতে গিয়ে যে সময় নষ্ট হবে, তার থেকে এই বাতের ব্যথা পা নিয়ে নিজে গিয়ে ঝটপট করে জানালা দরজাগুলো বন্ধ করে নেওয়া বুদ্ধিমানের কাজ। সব জানালা দরজা বন্ধ করে তিনি একবার লাইব্রেরির ঘরে ঢুকলেন। লাইব্রেরির চারপাশে এখনো বড় বড় গাছ উঠে গিয়েছে বলে লাইব্রেরির ভিতরটা বেশ অন্ধকার হয় বলে এখানে বসে বই পড়তে গেলে আজকাল দিনের আলোতেও আলো জ্বালাবার দরকার হয়। ঝড় বৃষ্টির দাপট আর প্রভাবও এই ঘরে বেশ কম, কিন্তু এখন এই ভর দুপুরবেলা এখানে আলো জ্বালিয়ে কে বই পড়ছে? নিশ্চয়ই নাতনি তাথই। যাক, আর তাহলে নাতনিকে ডাকতে এই বাতে ধরা পা নিয়ে এই একতলায় নামবার দরকার নেই। ওর বই পড়া শেষ হলে একবার যেন ঠাকুরমার কাছে ঘুরে যায়, সেটা বলার জন্য তিনি লাইব্রেরির মধ্যে প্রবেশ করলেন। দেখলেন তাথই টেবিলের মধ্যে একেবারে ঝুঁকে পড়ে কি একটা জিনিস খুব মনোযোগ সহকারে নিরীক্ষণ করে চলেছে। সর্বজয়া দেবী ধীর পায়ে এসে নাতনির মাথায় হাত রাখলেন, সাথে সাথে মুখটা ঘুরিয়ে, এইটা কি ঠাকুমা? দাদুর বইয়ের আলমারির লকারের ভিতরে এত যত্ন সহকারে রাখা? এই বলে তাথই মাথাটা যেই সরালো, সাথে সাথে নাতনির হাতের তালুতে ওই জিনিসটা দেখে বুকের ভিতরটা একেবারে ছ্যাঁত করে উঠল সর্বজয়া দেবীর। তুমি এটা কি করে হাতে পেলে দিদি ভাই? জানো তো ঠাম্মি, আমি দাদুর একখানা পোর্ট্রেট বানাবো ঠিক করেছি। বাবার কাছে দাদুর ছবি চাইলাম, বাবা আমাকে তার বয়সকালের ছবি ধরিয়ে দিলেন। আমি আসলে আঁকতে চাইছি ওনার অল্প বয়সের একটা পোর্ট্রেট। বাবা বললেন সেরকম ছবি ঘরে কোথাও পাওয়া যাবে না। লাইব্রেরিতে দাদুর নিজস্ব আলমারিটা চাবি আমাকে দিয়ে বললেন, তোর যা দরকার এই আলমারি খুললেই পেয়ে যাবি। এ নিয়ে মা ঠাম্মিকে জ্বালাস না।
সে তো বুঝলুম, কিন্তু এ জিনিস তো তোর আলমারি খুলেই হাতে পাবার কথা নয়। তোর হাতে এটা এলো কি করে? আরে ঠাম্মি, এ এক কাণ্ড হয়েছে। 3 দিন আগে দাদুর আলমারির দরজা খুলেই আমি একটা অদ্ভুত ধরনের কান্নার আওয়াজ পাচ্ছিলাম। আমার বেশ ভয় ভয় করছিল। তাও ভীষণ সাহসে ভর করে আমি বুঝতে পারলাম এই শব্দের উৎস আলমারির ভিতরেই রয়েছে, আর আমাকে ওটা বার করে জানতেই হবে ব্যাপারটা কি। কান খাড়া করে শব্দের গতি অনুসরণ করে আমি একটা ভীষণ সুন্দর কারুকার্য করা কাঁচের বাক্স হাতে পাই। ওই বাক্সটার কোনো মুখ বা ঢাকনা খোলার ব্যবস্থা ছিল না জানো। ও অচেত, ওর ভিতরেই এই জিনিসটা ছিল, আর সেটা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি বুঝতে পারলাম ভিতরের জিনিসটা আমি হাতে নিয়ে দেখতে পারবো না, তাই উপর থেকেই নেড়ে চেড়ে দেখছিলাম। হঠাৎ জিনিসটা আমার হাত থেকে পড়ে গেল, কাঁচ ভেঙে গিয়ে জিনিসটা আমার হাতে। এত সুন্দর কবচ আমি আগে কখনো দেখিনি। জিনিসটা নিতে ইচ্ছা করছিল, কিন্তু কাউকে না জানিয়ে দাদুর আলমারি থেকে একটা জিনিস নেওয়া উচিত নয়। তাই সব কাজ নিজে পরিষ্কার করে ফেলে দিয়ে কবচটা আলমারিতেই রেখে দিয়েছি। মাঝে মধ্যে দেখতে আসি, দেখো কি সুন্দর। এই বলে তাতই কবচটা দিতে গেল ঠাম্মির হাতে। সর্বজয়া দেবী সাংঘাতিক আতঙ্কিত হয়ে 2 হাত দিয়ে মাথা চেপে ধরলেন তার। বিস্ফোরিত 2 চোখ দিয়ে নির্গত হতে থাকলো কোনো এক অজানা বিপদের ও অশনি সংকেতের দারুণ তীব্র ভীতি। তাতই কবচটা টেবিলে রেখে এক ছুটে এসে ঠাম্মিকে জড়িয়ে ধরল। কি হয়েছে ঠাম্মি? কবচটা দেখে তুমি অমন করছো কেন? ঠিক আছে, এক্ষুনি আমি এটা তুলে রাখছি যেখানে ছিল এটা। তুমি শান্ত হও ঠাম্মি, আর আমি ওটা আলমারি থেকে বার করব না। সর্বজয়া দেবী কোনো মতে একটা চেয়ার টেনে তাতে বসলেন। ক্ষীণ কণ্ঠে স্বর ফুটিয়ে বললেন, একটু জল দে দিদি ভাই। তাতই লাইব্রেরির দরজার পাশে রাখা পিতলের কলসি থেকে গ্লাসে জল ঢেলে এনে ঠাম্মিকে দিলেন। জল টল খেয়ে একটু দম নিয়ে সর্বজয়া দেবী আকুল কণ্ঠে বলে উঠলেন, ওই কবচটা কেন হাতে নিলে দিদি ভাই? ও যে বড় সর্বনেশে জিনিস। এক্ষুনি ওটা আলমারির ভিতরে পুরে আলমারির তালা দিয়ে লক করে দে। ঠিক আছে ঠাম্মি, আমি এটা যেমন ছিল তেমন করে রেখে তালা বন্ধ করে দিচ্ছি আলমারি। তুমি একটু শান্ত হও। এরপর তাতই কবচটা আলমারির ভিতরে ঠিক সেইখানে রাখা ছিল যেখান থেকে সে ওটা পেয়েছিল। তারপর আলমারি তালা বন্ধ করে দিয়ে সে ঠাম্মির কাছে এসে বসলো। কবচ আলমারি বন্দি হয়েছে দেখে একটু হয়তো শান্ত হলেন সর্বজয়া দেবী। তাতই ধীর পায়ে এসে বসলো ঠাম্মির কাছে। তারপর ঠাম্মির ডান হাতটা নিজের 2 হাতের মধ্যে চেপে ধরে বলে উঠল, ওই কবচটা দেখে তুমি অমন করে উঠলে কেন ঠাম্মি? ভয় পাওয়ার মতো কি আছে ওই কবচে? সর্বজয়া দেবী তাতইকে জন্ম থেকেই কোলে পিঠে করে বড় করেছেন। উনি জানেন মাত্র 12 বছরের বালিকা হলে কি হবে। এতটুকু মেয়ের মধ্যে যেমন সাহস আছে তেমনই রয়েছে অজানাকে জানবার অদম্য কৌতূহল। এই মেয়ের চোখে কিছু যদি পড়ে থাকে তো ওর কাছ থেকে কিছু চেপে যাওয়া সম্ভব হবে না। বুঝিয়ে ভুলিয়ে দেওয়ার কোনো চেষ্টাই ওর ক্ষেত্রে অন্তত খাটবে না। তবে বয়সের তুলনায় যথেষ্ট পরিণত তাতই, তাই ওর কাছে ভরসা করে কোনো কথা বলার মতো আস্থা যথেষ্টই আছে সর্বজয়া দেবীর। তিনি নাতনিকে বললেন, বেশ, আমি তোমাকে বলবো এই কবচটার ইতিহাস, তবে এখন নয়। কাল দুপুরে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন এসো আমার ঘরে, তখন বলবো। তবে খবরদার দিদি ভাই, ওই কবচটার ধারে পাশে তুমি আর যাবে না, আমাকে কথা দাও। ঠিক আছে ঠাম্মি, আমি তোমায় কথা দিচ্ছি।
আমি দাদুর ওই আলমারির কাছে আর যাব না। কোথা থেকে কি যে হয়ে গেল, ঠাকুর তুমি দেখো কোনো অনর্থ যেন না হয়। বাতের ব্যথাটা আবার বেড়েছে, আমাকে একটু ধরে আমার ঘর পর্যন্ত নিয়ে চলতো দিদি ভাই। তাথই লাইব্রেরির আলো টালো সব নিভিয়ে দিয়ে জানালা বন্ধ করে ঠাম্মিকে হাত ধরে নিয়ে দরজার বাইরে পর্যন্ত এলো। আর তারপর বাইরে থেকে দরজাটা বন্ধ করে ছিটকিনি আটকে দিল। তারপর ঠাম্মিকে ধরে ধরে সে 3 তলা থেকে নামতে লাগলো ধীরে ধীরে। 3 তলায় থাকে না কেউ, থাকলে লক্ষ্য করত পুরো আঁধারে নিমজ্জিত 3 তলায় জনমানব শূন্য লাইব্রেরির ঘরের দরজার তালা দিয়ে আত্মপ্রকাশ করছে একটি লাল আলোক তরঙ্গ। পরদিন দুপুর হতে না হতেই আর যেন তর সইল না তাথইয়ের। গরমের ছুটির এই নির্জন দুপুরটা আজ আর লাইব্রেরি নয়, তাকে টেনে হিঁচড়ে নিয়ে এসে বসালো ঠাম্মির ঘরে। আর সর্বজয়া দেবীও এক কথার মানুষ, নাতনিকে দেওয়া কথা তিনি রাখবেন না, ইয়েও তো হয় না। নাড়ুর বয়াম পাশে নিয়ে নাতনেরই আসবার অপেক্ষায় 2 হাতে খবরের কাগজের পাতা মিলে ধরে চোখ বোলাচ্ছেন। তাকেও যে জানতে হবে তার বিয়ের পরবর্তী কাল থেকে আরম্ভ করে এত বছর কেটে গেল, তার নিজের পুত্র কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি নাতনি কেউ আজ পর্যন্ত যে কবজের উপস্থিতির খবর জানে না। হঠাৎ দীর্ঘ এত বছর বাদে তার এই 12 বর্ষীয়া নাতনির হাতে এইভাবে পড়ে গিয়ে একেবারে পৃথিবীর বাতাসের সংস্পর্শে এইভাবে চলে আসাটা কি নিছক কাকতালীয় ব্যাপার, নাকি এর পিছনে রয়েছে কোনো রহস্য? নাতনির সাথে কথা বলা আর গল্প বলার ফাঁকে তাকে জানতে হবে অনেক কিছু। অস্থির মনটা তার কিছুতেই সায় দিচ্ছে না। আবার মনের অস্থিরতা কাটাতে কারোর সাথে এ নিয়ে কথা বলবেন সেই উপায়ও নেই। বারবার তার মনে পড়ে যাচ্ছে জীবদ্দশায় তার স্বামীর দেওয়া ভবিষ্যৎবাণীর কথাগুলো। সবই তো দেখছি মিলে যাচ্ছে। সামনে খবরের কাগজের পৃষ্ঠা মেলে ধরে তিনি আপ্রাণ গোপন করার চেষ্টা করে চলেছেন। তার মানে মনের কোণে জমে ওঠা মহাপ্রলয়ে অশনি সংকেতের কালো মেঘের তীব্র গর্জন ধ্বনি যথাসময়ে চঞ্চল ভ্রমরের মতো সর্বজয়া দেবীর ঘরে লাফিয়ে ঢুকেই এসে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে ব্যগ্রচিত্তে বলে উঠল তাথই, ঠাম্মি, সবাই যে যার ঘরে ঘুম নয় সেলাই ফোঁড়াই নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এবার তুমি আমার গল্প শোনাবে, কালকের ওই কবজটার গল্প। বলো না ঠাম্মি, আমার আর তর সইছে না। মুখের সামনে থেকে খবরের কাগজটা সরিয়ে টেবিলের ওপর নামিয়ে রাখলেন সর্বজয়া দেবী। নাতনির 2 কাঁধে হাত রেখে তাকে সামনে বসিয়ে বললেন, দিদি ভাই, আজ তোমাকে যা যা বলবো সেগুলো কোনোটাই কিন্তু গল্প নয়। আমি তোমার সামনে যেমন দাঁড়িয়ে আছি তুমি দেখছো, ঠিক ততটাই বাস্তব। সত্যি ঘটনার কথা বলতে যাচ্ছি তোমায়, কিন্তু তার আগে তুমি আমাকে বলো, তোমার হঠাৎ দাদুর ও অল্প বয়সের প্রতিকৃতি আঁকবার ইচ্ছা হলো কেন? আঁকাঝোঁকার প্রতি আগ্রহ কবে থেকে তোমার এসেছে দিদি ভাই? আসলে ঠাম্মি, এই একটা কথা সেভাবে কাউকে বলিনি। 3 4 আগে আমি ভোর রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। দাদু অল্প বয়সে কেমন দেখতে ছিলেন সে সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই, কিন্তু স্বপ্নে আসা ওই বছর 25-এর ভদ্রলোক যে দাদুই ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহই নেই। উনি নির্জন অন্ধকারে একটা গর্তের ভিতরে আটকা পড়ে আপ্রাণ চেষ্টা করছেন বেরিয়ে আসতে, কিন্তু পারছেন না। আমি তাকে এভাবে আটকা পড়া অবস্থায় দেখতে পেয়ে 2 হাত দিয়ে তাকে ওপরে টেনে তোলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পেরে উঠছি না। দাদু তখন আমাকে কাতর স্বরে বলছেন, দিদি ভাই, তুমি আমাকে এই গর্ত থেকে যদি বার করতে চাও তো হাতে তুলি নাও, তুলির মাধ্যমে আমার প্রতিকৃতি আঁকো। আমি একমাত্র সেখান দিয়েই বেরিয়ে আসতে পারবো। মুক্তি দাও দিদি ভাই, আমাকে মুক্তি দাও।
দাদু রমনা আর্তনাদ কিছুক্ষণের মধ্যেই এই একটা ভয়ঙ্কর অট্টহাসিতে রূপান্তরিত হলো। আর দাদুর চেহারাটাও ক্রমশ বিকৃত হতে হতে একটা ভয়ঙ্কর পিচাস জাতীয় একটা কিছুর চেহারা নিতে থাকলো। তারপর হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। আমি বুঝতে পারছি এরকম একটা স্বপ্নের কোনো মাথা মুন্ডু নেই। তারপর থেকে আমার দাদুর অল্প বয়সের একটা প্রতিকৃতি আঁকবার ইচ্ছাটা জাগার দিয়ে উঠল। কিন্তু ঠাম্মি বাবা বলেছেন বটে, দাদুর অল্প বয়সের কোনো ছবি দাদুর সেখানেই পাওয়া যাবে। কিন্তু আমি তো সেখানে কতগুলো ইংরাজি বই ছাড়া আর তেমন কিছুই পেলাম না। সর্বজয়া দেবীর শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিন্তু তিনি তার মনের ভাব নাতনির কাছে গোপন করে গেলেন। ঠাম্মিকে অন্যমনস্ক দেখে নাতনি ব্যস্ত হয়ে সর্বজয়া দেবীর 2 হাত ধরে অল্প ঝাঁকুনি দিয়ে বলে উঠলেন, ও ঠাম্মি, কি ভাবতে শুরু করলে? বলো না আমার ওই কবজের গল্প। ধীর স্থির দৃষ্টি দিয়ে সর্বজয়া দেবী একটু আনমনা হয়ে গেলেন। তারপর বলতে শুরু করলেন কবজের ইতিহাস। কি আছে কবজের ইতিহাস? কি আছে কবজের রহস্য? কেনই বা এত বছর পর নাতনির হাত ধরে মুক্তি পেতে চায় দাদু? জানতে হলে আমাদের দ্বিতীয় পার্টটা শুনুন। আরও ভয়ানক, আরও রহস্যময়। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।